আরে টুয়া। হ্যাঁ বলো। সেদিনের ওই ঘটনার পর ওই ব্যাপারটা নিয়ে বিক্রম তোকে আর কিছু বলেছিল? কোন ব্যাপারে বলো তো জেঠু? আমি ওই গানের প্রতিযোগিতার দিনের কথা বলছি। অনুরাগ, 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 অনুরাগ। আপনি বোধহয় আমাকে আপনার পরিচিত কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন। তুমি আমাকে চিনতে পারছো না অনুরাগ? উনি অনুরাগ না, উনি বিক্রম। হ্যাঁ মানে আমি কিন্তু আপনাকে সত্যিই চিনি না। হ্যাঁ রে, পরে কিছু আর এই নিয়ে কথা টথা হলো না, আর কোনো কথা হয়নি। বরং ও বলছিল মহিলাটা খুব অদ্ভুত, কার সাথে যেন ওকে গুলিয়ে ফেলছিল, ও চিনতে পারেনি। আমরা তো ভাবছিলাম এর থেকে আবার। কি ভাবছিলে? কি ভাবছিলে মণিমা? না আসলে আমরা তো ওর অতীত টতীত কিছু জানি না, তাই ভাবছিলাম যে মানে ওর হঠাৎ মানে চেনা কাউকে দেখে কিছু মনে পড়ে গেল কিনা এরকম আর কি। না জেঠু, ওর চেনা কেউ না। ওর যদি চেনা হতো তাহলে কি এভাবে ছেড়ে দিত? মেয়েটার পরনে সাদা কাপড়। তো আচ্ছা তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো টুয়া? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, সব আশঙ্কার কথা তো এখনই ভাবতে হবে। আরে বাবা, বিয়ের পরেই তো। মণিমা, আমি কোনোদিনও আগে বিয়ে করতে চাইনি। তোমরা জোর করে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছো। এখন যখন আমি আমার মন স্থির করে নিয়েছি, তখন বিক্রমের অতীত নিয়ে আমি মাথা ঘামাবো না, আর ওকেও ঘামাতে দেব না। না মা, আমাদের চাপে পড়ে তুমি বিয়ে করতে রাজি হয়েছো তা কিন্তু নয়। তুমি নিজের মনের কাছে সত্যি কথাটা স্বীকার করো। তুমি বিক্রমকে দেখার পর তোমার খুব ভালো লেগেছে, তোমার পছন্দ হয়েছে, তোমার মনে হয়েছে যে ও তোমার পার্টনার হতে পারে, তাই তুমি রাজি হয়েছো। হ্যাঁ, আমরাও চেয়েছি, নিশ্চয়ই চেয়েছি। তা তুমিও তো চেয়েছো মা। হ্যাঁ জেঠুন, আমিও চেয়েছি। একবার যখন আমি চেয়েছি, তখন আমি আমার চাওয়াটাকে আর ফিরিয়ে দিতে পারবো না। কি মুশকিল, ফিরিয়ে নেবার কথা তো বলছি না। আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে সেদিন ওই ঘটনার পর বিক্রম তোমায় কিছু বলেছে কিনা, মানে তুমি ওর মনে কোনো অস্থিরতা লক্ষ্য করেছো কিনা, মানে ও মেয়েটিকে ওর চেনা বলে মনে হয়েছে কিনা? বললাম তো একেবারেই না। ও ভুলে গেছে, বরং ওই মহিলার ওই আচরণ দেখে ও খুব অবাক হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় অনেকেরই অনেককে চেনা বলে মনে হয়। ওরও হয়তো সেরকম বিক্রমকে দেখে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছে, বুঝলি? জাগে জাগে, ওসব কথা ছাড়ো। শোনো, তোমার জেঠুন কিন্তু অলরেডি হল বুক করে ফেলেছে তোমাদের বিয়ের জন্য। আচ্ছা জেঠুন, বল মা, আমরা কবে শপিং করতে যাব? দেখেছো, এটা কোনো কথা হলো? যেদিন তোমার ইচ্ছা হবে সেদিন যাবো মা। তবে তার আগে তোমার বাবা মার সঙ্গে একবার কথা বলে নিতে চাই। হাজার হোক তুমি তো তাদেরই মেয়ে মা। তোমার উপর আমাদের যত অধিকারী থাকুক না কেন, তাদের চেয়ে বেশি তো নয়। এখন তারা যদি বলে তাদের মেয়ে তারা এরকম একটা পাত্রের সঙ্গে বিয়ে দেবে না, তখন তো। আমি তো রাজি জেঠুন, তুমি কেন এত ভাবছো? তুমি তো আমায় জোর করোনি, এখন আমি নিজে জোর করছি এই বিয়েটা করার জন্য। টুয়া মা, তোমরা কি এখন মত বদলাচ্ছ? ব্যাকফুটে হাঁটছো মনে হচ্ছে। একেবারেই না। ছেলেটি যে একটি রত্ন সেটা বুঝতে তো আমাদের সময় লাগেনি। তবে সমস্যা কি হলো জানো মা, ছেলেটির জীবন থেকে তো অতীতটা হারিয়ে গেছে।
এখন ডাক্তারও গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে সারা জীবনে সে অতীতের কথা তার মনে পড়বে কিনা। এখন কবে তার মনে পড়বে সেই জন্যে বর্তমানটাকে তোমাকে উপেক্ষা করতে বলছি না। শুধু তার আগে 2 দিন আমাকে সময় দাও তোমার বাবা মার সঙ্গে কথা বলার জন্য। বলতেই পারো, কিন্তু তাতে কিছু আটকাবে না। মা বাবা যদি রাজি নাও থাকে তাহলেও আমি বিক্রমকেই বিয়ে করব। যদি আমি বিক্রমকে না বিয়ে করি তাহলে আমি কাউকেই বিয়ে করব না। যা সত্যি আমি তাই বললাম জেঠু। তুমি তো আমাকে জানো, আমি মনে এক আর মুখে আরেক হতে পারি না। আমার মনে যেটা আছে আমি সেটাই মুখে বলি। ওই দেখো কে আবার এলো। আচ্ছা শোনো, ওরা যখন শপিংয়ে যেতে চাইছে তাহলে যাক। এমনিতেই তো ছেলেটার কোথাও বেরোনো হয় না, এই সুযোগে ওরা একটু ঘুরেও আসতে পারবে। ঠিক আছে, দেখো কে আবার এলো। জেঠুন, হ্যাঁ মা? বেরোনো হয় না সেটা কিন্তু না, বেরোতে চায় না। এই যে ঘর কোনো স্বভাব কে জানে, ঘরে বসে শুয়ে থাকে আর কি যেন ভাবে। আমি ঘরে ডাকতে গেলাম, হাসছে, বললো যাচ্ছি। এই যে করি না আমি এই মানুষটাকে নিয়ে। আচ্ছা জেঠু, তুমি তো বলেছিলে তোমার কোম্পানিতে ওকে নিয়ে যাবে, তো এখন থেকে একটু একটু করে নিয়ে যাও না। আর সে ও গেলেই নিয়ে যেতে পারি, সেটা বড় কথা নয়। আসলে আমি ভাবছিলাম যে বিয়েটা মিটে গেলে একেবারে তারপরে না হয়। তাহলে উনি আপনার দাদা? তা আপনার দাদার সঙ্গে কালকে ঠিক করে কথা কেন বললেন না? প্রোগ্রাম শেষ হলো, ছুটে বেরিয়ে গেলেন। আমি আমার অতীত জীবনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না শুভ্র। তোমার যদি মনে হয় যে তোমার অসুবিধা হচ্ছে তাহলে তুমি তোমার পথে চলে যেতে পারো। আপনি এইভাবে আমাকে কথাটা বলতে পারলেন? আমি যখন চাই না তুমি তখন কেন বারবার আমার পুরনো জীবন সম্পর্কে জানতে চাইছো শুভ্র? আমি তো তোমাকে বারবার বলেছি যে আমি আমার অতীত জীবন সম্পর্কে এতটুকু আগ্রহী নই। কিন্তু ম্যাম, আপনার পুরনো জীবনে খালি ওস্তাদজি ছিল, আর কেউ ছিল না, কিচ্ছু ছিল না। আপনার সেই পুরনো জীবনে বাকিদের কোনো ভূমিকা ছিল না। শুভ্র, আমি অত কথার উত্তর দিতে পারবো না। আমি তো বলছি আমার কাছে আমার অতীতটা মৃত, এমনকি আমার বর্তমানও মৃত। আমি এখন প্রত্যেকটা দিন শুধু সত্যি করে মৃত্যুর জন্য অপেক্ষা করি। কেন বলুন তো ম্যাম, কেন? শুধুমাত্র একটা লোক আপনার জীবনটা পুরো বদলে দিতে পারে। তুমি বুঝবে না শুভ্র। আমি তো বুঝতেই চাই। তোমাকে বোঝাবার কোনো দায়িত্ব আমার নেই। বেশ, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি নিজের দায়িত্বে সব বুঝে নেব। কিন্তু ম্যাম, আমিও কিন্তু আমার জীবনটাকে আপনাকে সমর্পণ করেছিলাম। আমি তো কোনো মৃত মানুষকে আমার জীবন সমর্পণ করতে পারি না। কিন্তু আজ এত কিছুর পর যখন শুনতে হচ্ছে আপনি মৃত মানুষের মতো জীবন কাটাচ্ছেন, এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না। হ্যাঁ, মেঘলার প্রতি আপনার আগ্রহ থেকে ভেবেছিলাম আপনি বোধহয় আবার জীবনে ফিরে আসতে চাইছেন। এতগুলো বছরে আমি তো কিছুই করে উঠতে পারিনি। ও কটা দিন মেঘলা আপনার সংস্পর্শে এসে আপনাকে বাইরে বার করতে পেরেছে। তাই মেঘলার জন্যই হয়তো আপনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন। তাতে কি লাভ হলো আমার? কি লাভ হলো? আমি তো আড়ালেই থাকতে চেয়েছিলাম শুভ্র। আমার আড়াল ঘুচলো আর আমার জীবনটা সকলের হাতের মুঠোয় চলে এলো। অবিন্দা যে খুঁজে খুঁজে বাড়িতে চলে আসবে না, এমনকি মেঘলার কাছে জেনে বাড়িতে এসে পৌঁছে যাবে না, তার কোনো গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো? অবয় আসুক, সেটাই আমি চাই। আর কতদিন ম্যাম এভাবে স্বেচ্ছা নির্বাসনে জীবন কাটাবেন? কেনই বা কাটাবেন?
কেন কাটাবো জানো? কারণ আমার কাছে আমার জীবনের চেয়েও ভালোবাসার দাম বেশি, প্রতিশ্রুতির দাম বেশি। আর সেই প্রতিশ্রুতিকেও ভেঙে দিয়েছে। নদী